ফারাজ খান যখন বাড়িতে পা রাখলো তখন তার চোখে মুখে আগুন জ্বলছে। ড্রয়িং রুমে ঢুকে সে এক প্রকার যুদ্ধের দামান বাজিয়ে দিল। তার চিৎকারে পুরো খানবাড়ি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। রাইমা খান ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ফারাজের কানে তখন কোনো কথাই ঢুকছে না। তার অবস্থা দেখে মনে হচ্ছে এই সুযোগ পেলে সে মাইকিং করে পুরো এলাকাকে নিজের অপমানের কথা জানিয়ে দেবে। তাতে দাঁত চেপে ফারাজ খান বলে ওঠে, আমি তোমাদের পছন্দের মেয়ের সাথে আমি বিয়ে ঠিক করেছ। আজ তো একটা বাচাল মেয়ে, কার সাথে কীভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা নেই তার। ভাবতে পারো আমি ওই মেয়ে সরাসরি আমাকে রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, আমাকে রিজেক্ট করার সাহস পাই কই থেকে? কী লেভেলের বেয়াদব হলে একটা মেয়ে মুখের উপর বলতে পারে আমি আপনাকে রিজেক্ট করেছি? ছেলের এমন রূপ দেখে রাইমা খানের বুক কুঁচকে গেল। রূপসী যদি সত্যি সরাসরি এমন কথা বলে থাকে তবে কথাটা সে মোটেও ঠিক করেনি। তিনি দীর্ঘকণ্ঠে শুধালেন, রুশনীতি তো সত্যি তোমাকে সরাসরি কথা বলেছে? হ্যাঁ, আমি তোমার শখের হবু পুত্রবধূ আমার মুখের উপর বলে দিয়েছে সব। তার নাকি আমাকে পছন্দ হয়নি। কারণ কি জানো? আমি নাকি বুড়ো, তার থেকে 10 বছরের বড় হলে নাকি বুড়ো লোক। লাইক সিরিয়াসলি আমি বুড়ো? এই মেয়ে বলে আমি বুড়ো। ফারাজের কণ্ঠ দিয়ে যেন আগুন জ্বলছিল। ছেলের জেদ সম্পর্কে রাইমা খান ভালোভাবে জানে। একবার যদি সে বেঁকে বসে তবে তাকে ফেরানো অসম্ভব। তিনি নরম গলায় বললেন, আচ্ছা আমি রুশদির সাথে কথা বলছি, তুমি আপাতত শান্ত হও। কিসের শান্ত হব আম্মু? ওই মেয়ে আমাকে অপমান করেছে, আমি ওকে কোনোভাবে বিয়ে করব না, ব্যাস। রাইমা খান পরিস্থিতি সামাল দিয়ে আবারও বললেন, বললাম তো আমি দেখছি বিষয়টা। কিন্তু কার সাথে কার কথা শুনে? মায়ের আশ্বাস ফারাজের কানে পৌঁছালো না। সে নিজে উত্তেজনা ফরদ আরও বাড়িয়ে দিয়ে বলল, কিসের কথা? আমি ওই মেয়েকে আমি বিয়ে করছি না মানে করছি না। এখন এই মেয়ে যদি আমার পাও ধরে মাপ চায় তবুও আমি তাকে বিয়ে করবো না। আস্তে একটা মেন্টাল মেয়ে, ন্যূনতম কমন সেন্স নাই ওর মধ্যে। ফারাজের আগ মেশানো কথাগুলো ড্রয়িং রুমে দেয়ালগুলোতে আশ্রে পড়তে লাগলো। আর রাইমা খান চুপ করে শুধু শুনলেন ছেলের কথাগুলো। চিৎকার করতে করতে ফারাজের চোখ আটকে গেল সোফায় গুটিসুটি মেরে বসে থাকা শেরের উপর। ছেলেটি মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে। বাবার নেওয়া এই সিদ্ধান্তে কুচকি শের মনটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তার ছোট্ট মন তখন হাহাকার করে উঠল। এখন যদি রুশদি মম বাবাকে বিয়ে না করে তবে এই পুচকি সেটা আর কোনোদিন মা পাবে না। ফারাজ দু রকমের হাত দিয়ে দাঁড়ালো। শেরের বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজে যত রাগ থাকুক না কেন এ কলজা টুকরো শেরের মূলের মুখ দেখলে ফারাজের পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। ফারাজের সমস্ত জেদ আর অহংকার যেন ছেলের এই একটা মন খারাপের কাছে এসে থমকে দাঁড়ায়। এই ছেলের জন্য ফারাজ সব পারে। রাইমা খান ফারাজের দৃষ্টি লক্ষ্য করে শান্ত স্বরে বলে, আর কিছু বলবে? ফারাজ এবার কিছুটা উদাসীন ভঙ্গিতে মায়া দিয়ে তাকালো। তার গলার স্বর আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে এসেছে। সে বলল, মন খারাপ দেখলে আমি সব কথা গুলিয়ে ফেলে আমি। রাইমা খান সুযোগটা হাতছাড়া করলেন না। তিনি ধীর পায়ে ছেলের কাছে এসে বলেন, তুমি তো জানো রুশদি ওকে পছন্দ করেছে। আমরা কেউ তো রুশদিকে চিনতাম না, ও নিজে এসে রুশদির কথা বললো বলেই আমরা খোঁজখবর নিয়েছি। জীবনের প্রথমবারও কাউকে নিজের মা বলে মেনে নিয়েছে ফারাজ। এখন তোমার জেদের কারণে রুশদির সাথে বিয়েটা না হলে সে সবচেয়ে বেশি কষ্ট পাবে। এখন বাকিটা তুমি ভেবে দেখো। ফারাজ বড় করে একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা সামলে নিল। তারপর ধীর পায়ে সোফায় বসে থাকা শেরের কাছে গিয়ে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বলে, সে তখনও মুখ নিচু করে অভিমান হয়ে করে বসে আছে। ফারাজ তার ছেলে ছোট্ট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। তারপর বুচি আদর গলায় বলল, তুমি কেন এমন খারাপ করে আছো বাবা? সে কোনো উত্তর দিল না। মাথা নেড়ে বলল, কেন মন খারাপ বাবা? সে খুব ভাঙা গলায় প্রশ্ন করলো, হোয়াট ইউর রুড রুশদি মম? ফারাজ অপরাধীর মতো মাথা নুয়ে বলল, আই এম সরি বাবা। সে দুশ্চিন্তা তখনও কাটেনি। সে আবারও প্রশ্ন করলো, হোয়াট ইজ রুশদি মম ডাজ নট ম্যারি ইউ নাও? ছেলে আকুতি দেখে ফারাজ নিজেকে সামলাতে পারলো না। সে আশ্বাস দিয়ে বলল, আমি সব ঠিক করে দেবো, এখন তুমি খুশি? বাবার মুখে আশার বাণী শুনে সে এবার মুখ তুলে তাকালো। তার মলির মুখটা কিছুটা খুশির ঝলক দিয়ে উঠল। সে খুশিতে গদগদ করে বলল, সত্যি বাবা, সত্যি তুমি মমকে বিয়ে নিয়ে আসবে? ছেলের স্বর্গীয় হাসিটুকু দেখে যেন ফারাজের দেহে প্রাণ ফিরে এলো। এই একটুখানি হাসির জন্য ফারাজ দুনিয়ার সব অসম্ভবের সাথে লড়াই করতে রাজি। ফারাজ হাসি মুখে সূচক না মাথা নাড়ে। অমনি খুশি হয়ে আত্মহারা হয়ে সে ঝাঁপিয়ে পড়ে বাবার গলা জুড়ে। ফারাজও মমতার স্নেহে ছেলেকে বুকে টেনে নিল। সে তার বাবার কানে কানে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ বাবা। ক্যাফে থেকে ফিরে রুশদি কাউকে কিছু জানায়নি। নাহিদা বেগম তাকে হাজারটা প্রশ্ন করে তক্ত বিরক্ত করলো। সে মুখ কুলো কেটেছিল। বাড়ি ফিরে সে যন্ত্রের মতো নিজের কাজে মগ্ন হয়ে পড়লো। বাইরের পোশাক বদলে একটা সাধারণ থ্রি পিস পরে নিয়েছে। ওড়নাটা কোমরে শক্ত করে বেড়ে পেঁচিয়ে বাসন মাজতে শুরু করে দেয়। কল ছাড়তে সাবান পানির ছেটা ছিটকে সে তার পেটে থাকা জামাটা ভিজিয়ে দিল। কাজের মাঝে কপাল থেকে চুইয়ে পড়া ঘাম মুছতে গেলে হাতে ফেনাগুলো লেগে গেল, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ড্রয়িং রুম থেকে নাহিদা বেগমের গলা সরা রুশদির কানে, আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না বিয়ান, আমি সবটা দেখছি। রুশদি বুঝতে পারলো খানবাড়ি থেকে ফোন এসেছে। নিশ্চয়ই এতক্ষণে ফারাজ তার কীর্তি সব কথা জানিয়ে দিয়েছে। মনে মনে রুশদি একটা স্বস্তির নিঃশ্বাস ফেল, যাক বিয়েটা তবে ভেঙে যাচ্ছে, এটাই তো চেয়েছিল। এরই মধ্যে রান্নাঘরে নাহিদা বেগমের পদাদলি পড়ল। স্বাস্থ্যবতী মহিলার পশা মুখটা রাগে এখন টকটকে লাল। তিনি এক হাতে কোমরে দিয়ে দরজা
হেলান দিয়ে দাঁড়ালেন। তিনি কটকট তাকিয়ে রুশদির দিকে। রুশদি আর চোখে তা দেখেও না দেখার ভান করে কাজে মন দিল। মনে মনে বিড়বিড় করে উঠল, ডাইনিটা কেমন তাকিয়ে আছে, ইচ্ছে করে হাতের কড়াইটা দিয়ে একবারই মেরে মাথাটা দুভাগ করে দেয়। রেস্টুরেন্টে কি হয়েছে? নাহিদা বেগমের কণ্ঠস্বর সাপের ফোঁস পানির মতো শোনালো রুশদির কাছে। রুশদির নিরাসক্ত ভঙ্গিতে বলল, কি আর হবে, কিছুই হয়নি। তবে ফারাজকে তুই কি বলেছিস? যা বলা তাই বলেছি আমি তাকে বিয়ে করতে পারবো না। কথাটা শেষ হতে না হতে নাহিদা বেগম চিতার মতো ঝাঁপিয়ে পড়লেন রুশদির উপর। এক চিৎকার করে উঠল, তুই বিয়ে করবি না? তোর গান করবি? তুই যদি এই ছেলেকে বিয়ে না করিস তবে তোকে আমি জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবো। এটা কি মামার বাড়ির মোয়া পেয়েছিস যে চাইলে বিয়ে ভেঙে দিবি? তুই এই বিয়ে না করলে আমার ছেলে বিদেশে পড়তে যাওয়া হবে না, আমার ব্যবসায় ডুববে। এত সহজে আমি এই সোনার ডিম পাড়া হাতছাড়া করবো না সোনামণি, তোকে বিয়ে করতে হবে। রুশদি নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলো না। সে দাঁতে চাপ চেপে অসহ্য যন্ত্রণা সহ্য করে নিল, কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা। সে দৃঢ় স্বরে বলল, আমি মরে গেলে ওই বিয়ে করবো না। তুই মরলে দরকার হলে তোর লাশের সাথে ওই ছেলে বিয়ে দেবো আমি। মন্ত্রীর ছেলে বলে কথা, এই সুযোগ আমি কিছুতে হাতছাড়া করবো না। একজোটা নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল রুশদি। তার দু চোখে তখন আগুন। ঝাঁঝালো কণ্ঠে সে সাপ জানিয়ে দিল, বললাম তো আমি বিয়ে করবো না, মানে করবো না, আমার সিদ্ধান্ত বদলাবো না। নাহিদা বেগম দাঁত কিরমির করে বললেন, তেজ দেখাস না, তোর তেজ আমি এক নিমেষে বের করে দিচ্ছি। এই বিয়ে না করে তোর নিস্তার নেই। এই ছেলে যদি আপনার এতই পছন্দ তবে নিজেই বিয়ে করে নেন না। আমাকে কেন বারবার বলছেন? কি বললি তুই হারামজাদি? নাহিদা বেগম রাগের বাঁধ ভেঙে গেল। তিনি পশুর মতো হিংস্র হয়ে রুশদির চুলের মুঠে আঁকড়ে ধরলেন এবং সর্বশক্তি দিয়ে তার মাথাটা পাশের দেয়ালের সাথে সজোরে আঘাত করলেন। একবার নয়, দুবার নয়, বিরামহীনভাবে রুশদির মাথাটা দেয়ালে ঠুকে দিলেন তিনি। ফলস্বরূপ মুহূর্তে রুশদির কপাল ফেটে গল গল করে রক্ত ঝরতে শুরু করলো। তীব্র যন্ত্রণায় রুশদি আর্তনাদ করে উঠল, ও মা গো! সেই বুক ফাটা চিৎকার শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এলেন আনাস হক এবং রুশদির সৎ ভাই নাহিদ। নাহিদ দ্রুত গিয়ে মায়ের হাত থেকে বোনকে ছাড়িয়ে নিল। রক্ত বন্ধ করার জন্য সে নিজের হাত দিয়ে রুশদির ক্ষতস্থানটা চেপে তুলল, কিন্তু ততক্ষণে রুশদির শরীর নিস্তেজ হয়ে আসছে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসছে। সে জ্ঞান হারানোর উপক্রম। নিজের মেয়ের এমন রক্তাক্ত অবস্থা দেখেও পাষাণ বাবা আনাস হক টু শব্দটিও করলেন না। তিনি কেবল নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে রইলেন। নাহিদা বেগম তখনও রাগে ফুঁসছেন। এখন বল, বিয়ে করবি কি না? বিয়ে তোকে করতেই হবে। অর্ধচেতন অবস্থায় মরণাপন্ন যন্ত্রণার মাঝে রুশদি অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, মরে গেলেও আমি বিয়ে করব না। তার মুখে জেদের কথা শুনে নাহিদা বেগম আবারও তাকে আঘাত করতে উদ্যত হলেন, কিন্তু এবার নাহিদ দাল হয়ে দাঁড়ালো। সে তার বাবাকে উদ্দেশ্য করে অস্থির হয়ে বলল, আব্বু দাঁড়িয়ে কি দেখছেন? ওকে ধরুন, প্রচুর রক্ত পড়ছে, এখনই হাসপাতালে নিতে হবে, দেরি হলে সিরিয়াস কিছু হয়ে যাবে। নাহিদার আনাস হক দৌড়াদৌড়ি করে রুশদিকে হাসপাতালের দিকে নিয়ে গেলেন। সত্যি আনাস হকের মতো বাবা মেলা ভার। পৃথিবীর পক্ষে জন্মদাতা পিতার এমন নির্লিপ্ততা যেন এক বিস্ময়। নিজের গর্ভধারিণের মাও যদি কোন সন্তানের সাথে এমন আচরণ করত তবে যে কোনো বাবার পুরুষ আর মমতা হয়তো রুখে দাঁড়াতো, নয়তো প্রতিবাদ গর্জে উঠত। কিন্তু সেখানে একজন সৎ মা মেয়েটাকে এমন ভয়ঙ্কর আঘাত করলো, অথচ আনাস হক একটি টু শব্দ পর্যন্ত করলেন না। নিজের রক্তকে এভাবে অন্যের হাতে কষ্ট পেতে দেখো। যার রক্ত হিম হয় না তাকে বাবা বলে ডাকাও যেন বৃত্ত শব্দের অবমাননা। মাথায় সাদা ব্যান্ডেজ নিয়ে আজ কলেজে এসেছে রুশদি, মানে সামনে তার এসএসসি পরীক্ষা। তাই এই মুহূর্তে কোনোভাবে ক্লাস মিস দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে নাহিদা বেগম বলেছিলেন রুটি বানিয়ে রেখে যাওয়ার জন্য, কিন্তু রুশদি সেসবের তোয়াক্কা না করে নাস্তা না বানিয়ে কলেজে চলে এসেছেন। সে জানে বাড়ি ফেরার পর কপালে নির্ঘাত জুটবে অমানসিক নির্যাতন, কিন্তু বিষাক্ত সব কটু কথা। কিন্তু রুশদি এখন আর সেসব নিয়ে ভাবতে চায় না। দুপুর একটা। আকাশ থেকে যেন আগুন জ্বলছে। সূর্যের তেজ আজ বড্ড বেশি প্রখর। কপাল ফাটা থাকার কারণে আগে থেকে মাথার ভেতরটা টিচ টিচ করে ব্যথা করছিল। তার উপর রুশদির আছে পুরনো মাইগ্রেনের সমস্যা। তীব্র রোদ সেই যন্ত্রণাটাকে যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। প্রতিদিন সে হেঁটেই বাড়ি ফিরে, কিন্তু আজ এই অবস্থায় হাঁটা তার পক্ষে সম্ভব না। এই রোদের রাস্তায় যে কোনো সময় জ্ঞান হারানোর সম্ভাবনা আছে। তাই কলেজ ছুটি হতে সে গেটের সামনে এসে দাঁড়ালো রিক্সার জন্য। ছুটির সময় হওয়ায় গেটে ছাত্রীদের উপচে পড়ায় বেড়ে। এর মধ্যে অনেকটা সময় দাঁড়িয়ে থেকেও একটা খালি রিক্সা পেল না। তীব্র মাথা ব্যথায় তার চোখের সামনে পৃথিবী যেন ঝাপসা হয়ে আসছে। হঠাৎ রুশদি অনুভব করলো একটা নরম আর ছোট্ট হাত তার বাম হাতটা জাপটে ধরেছে। যন্ত্রণা কুচকানো চোখে সে নিচের দিকে তাকালো। দেখলো 4 বছরের একটা বাচ্চা ছেলে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটি মাথা উঁচু করে রুশদির দিকে তাকিয়ে এক গাল হাসলো। তার সেই নিষ্পাপ হাসিতে সব কোটি কোটি দাঁত বিচিলিক দিয়ে উঠলো। রুশদি ছেলেটিকে চেনে না, কিন্তু তার মনে পড়লো এই তো সে মায়াবী ছেলেটি। গতকাল রেস্টুরেন্টে সারাজের সাথেই তো এই বাচ্চাটিকে দেখেছিল, কিন্তু এই ভর দুপুরে
ফারাজের ছেলে এখানে কি করছে? বিস্ময় আর কৌতূহল নিয়ে রুশদি যন্ত্রণাকাতর চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। তীব্র মাথা ব্যথা উপেক্ষা করে রুশদি বাচ্চাটির সাথে কথা বলার জন্য একটু নিচ হলো। কোমল স্বরে শুধালো, তোমার নাম কি বাবু? ছেলেটি উজ্জ্বল চোখে তাকিয়ে উত্তর দিল, শেরান খান শের। রুশদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো একা একা? শের একগাল হেসে উত্তর দিল, তোমার সাথে দেখা করতে এসেছি মম। মম শব্দটা রুশদির কানে পৌঁছাতে সে মনে মনে বিড়বিড় করে উঠল, এই পুচকি ছেলেটা তাকে মা বলে ডাকছে। সে অবাক হয়ে আবার জিজ্ঞেস করলো, তুমি কাকে মম বলছো? তোমাকে। আচ্ছা এখন কথা না বললে চলো তো আমার সাথে। বলে সে তার ছোট্ট হাতে রুশদির হাত ধরে টানতে শুরু করলো। রুশদি বিস্ময়ে বিমূঢ় হয়ে ছেলেটির কাণ্ড দেখছিল। সে খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আহা চলো এই না। অগত্যা রুশদিও ছেলেটির পিছু পিছু হাঁটতে লাগলো। কয়েক সেকেন্ড হাঁটার পরে তারা কলেজের মোড়ে এসে থামলো। সেখানে একটি দামি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফারাজ। পরনে তার খয়েরি রঙের শার্ট আর ঢিলেঢালা কালো প্যান্ট। দুপুরে কড়া রোদ থেকে বাঁচতে চোখে কালো সানগ্লাস পরেছে সে, তবে তার চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট। সে রুশদিকে নিয়ে সোজা ফারাজের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু তখনও সে রুশদির হাতটা ছাড়েনি। ফারাজকে দেখা মাত্রই রুশদির বিরক্তিতে মুখটা কুঁচকে গেল। ফারাজও পাল্টা বিরক্তি প্রকাশ করে কোনো কথা না বলে গটগট করে গাড়িতে গিয়ে বসলো। সে তৎক্ষণাৎ পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু রুশদি তখনও বাইরে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, মম ভেতরে এসো। মম ডাকটা রুশদির কানে কেমন যেন এক অদ্ভুত সুরের মতো শোনালো। ইচ্ছে থাকা সত্ত্বেও বাচ্চাটার উপর সে রাগ করতে পারল না। এই ছেলেটার চেহারায় কি এক মায়া আছে যা মুহূর্তে যে কারো মন গলিয়ে দিতে সক্ষম। রুশদি ভেতরে যাওয়ার কোনো আগ্রহ না দেখিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবো আমি? গাড়ির ভেতর থেকে ফারাজের গম্ভীর কণ্ঠে ভেসে এলো, তোমাকে নিয়ে পাচার করে দেবো না, এতটুকু নিশ্চিত থাকো। ফারাজের কথা শুনে রুশদির রাগ সপ্তম চড়লেও সে নিজেকে সামলে নিল। মাইগ্রেনের যন্ত্রণা তার মগজ তখন ছিটে যাচ্ছে। এ অবস্থায় ঝগড়া করার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই তার নাই। এরই মধ্যে শের আবার তার হাত টেনে আবদার করলো, এসো না মম। রুশদি শেরের চোখের দিকে তাকালো। সেই আকুতি ভরা দৃষ্টির এক অদ্ভুত টানে সে আর না বলতে পারলো না। যন্ত্রচালিত মানুষের মতো সে গাড়িতে উঠে বসলো। রুশদি বসা মাত্রই কোনো কথা না বাড়িয়ে ফারাজ গাড়ি স্টার্ট দিল। ফারাজ গাড়ির লুকিং গ্লাসে পেছন থেকে থাকা রুশদির দিকে এক পলক তাকালো। সাদা কলেজ ড্রেস, পরিপাটি করে করা বেনি, সবই ঠিক আছে, কিন্তু তার কপালে দবদবে সাদা ব্যান্ডেজ দেখে ফারাজের ব্রু কুঁচকে গেল। গতকাল তো মেয়েরা দিব্যি ছিল, তবে হঠাৎ কী হলো? ব্যান্ডেজের উপর দিয়ে লাল রক্তের ছোপ দেখা যাচ্ছে, যা দেখে বোঝাই যাচ্ছে আঘাতটা বেশ গুরুতর। ফারাজ মনে মনে ভাবলো, যাক ভালোই হয়েছে, বেয়াদব মেয়েটার এমন একটা শিক্ষা দরকার ছিল। ঠিক সেই মুহূর্তে রুশদিও লুকিং গ্লাসে তাকালো এবং দুজনে চোখাচোখি হয়ে গেল। ফারাজ দ্রুত দৃষ্টি সরিয়ে নিলেও রুশদি তাকে বিড়বিড় করে কী যেন গালি দিল। এদিকে সে রুশদির কপালে হাত রেখে বিষণ্ণ গলায় শুধালো, তোমার মাথায় কি হয়েছে মম? খুব লেগেছে? রুশদি আলতো করে শেরের মাথায় হাত বুলিয়ে ম্লান হেসে বলল, কিছু হয়নি, এমনিতে একটু লেগেছে। ফারাজ গায়ে চালানোর ফাঁকে ফাঁকে বারবার আয়নায় রুশদির ওই ব্যান্ডেজ করা মাথার দিকে তাকাচ্ছিল। তার মনের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে গম্ভীর স্বরে প্রশ্ন করে ফেলল, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? রুশদি মনে মনে বিরক্ত হলো। সপ্তাহে লোকের জন্যই কাল রেস্টুরেন্টে একে অপমান করা দায়। এই তো সৎ মায়ের হাতে মার খেয়েছে, এই দশা হতে হয়েছে তার। এখন আবার দরদ দেখিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রুশদি তাচ্ছিল্যের সুরে বলল, আপনাকে রিজেক্ট করার এই সৎমা পুরস্কার হিসেবে আদর দিয়েছে। ফারাজ অবাক হয়ে বলল, তোমার মা মেরেছে? রুশদি বলল, জি। ফারাজ আয়নায় তাকিয়ে হাসির ছলে বলল, তোমার মা তো দেখছি বেশ ডিয়ারিং মহিলা। রুশদি এবার রাগে জ্বলে উঠল, আপনারও কি আমাকে মারার ইচ্ছা আছে? হোয়াট? ফারাজ হকচকিয়ে গেল। রুশদি জাজালো কণ্ঠে যোগ করলো, সামনে তাকিয়ে গাড়ি চালান, বারবার পেছনে তাকাতে গিয়ে নিজেই তো মরবেন, আমাকেও সাথে নিয়ে মরবেন। আসলে ফারাজের ওই চাহনি রুশদির খুব অস্বস্তি ফেলেছিল। সেই অস্বস্তি রাখতে সে কথাটা বলে ফারাজের উপর দোষ চাপিয়ে দিল। ফারাজ আর কথা বাড়ালো না, তবে তার দৃষ্টি তখনও মাঝে মাঝে আয়নায় স্থির হয়ে যাচ্ছিল। রুপটপ রেস্টুরেন্টের খোলা বাতাসও গরম ভাবটা কাটছে না। সে খানিকটা দূরত্ব বজায় রেখে অন্য টেবিলে বসেছে, যাতে ফারাজ আর রুশদি নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পায়। কিন্তু রুশদি চোখে মুখে রাজ্যের বিরক্তি।
সে আড়ষ্ট হয়ে বসে আছে, যেন এখান থেকে পালাতে পারলে বাঁচে। অবশেষে নীরবতা ভেঙে রুশদি রুক্ষ স্বরে প্রশ্ন করলো, আমাকে এখানে কেন এনেছেন? ফারাজ শান্ত থাকার চেষ্টা করে বলল, তোমার সাথে একটা শান্তি চুক্তি করতে। কিসের শান্তি চুক্তি? রুশদি কণ্ঠে উপহাস নিয়ে। তুমি আমাকে বিয়ে। ফারাজের কথা শেষ হওয়ার আগে রুশদি তড়িৎ গতিতে রেগে গিয়ে বলল, কালকে তো বলেই দিয়েছি আমি আপনাকে বিয়ে করব না, ব্যাস এখানেই শেষ। ফারাজ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, নিজেকে শান্ত রেখে বলল, দেখো আমি এখানে তোমার জন্য ঝগড়া করতে আসিনি। আপনার কি মনে হয় আমি আপনার সাথে ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি? রুশদির পাল্টা জবাব, প্লিজ একটু শান্ত হয়ে কথা বলো। পারবো না। ফারাজ এবার একটু কড়া গলায় বলল, দেখো মেয়ে, তেরামিতে তুমি আমার সাথে অন্তত পারবে না, তাই এই তেরা কথাগুলো বাদ দাও। আর শোনো, কালকে ব্যবহারের জন্য আমি দুঃখিত। সরি। রুশদি যেন আকাশ থেকে পড়ল। ব্রু কুঁচকে নাটকীয় ভঙ্গিতে বলল, আপনি আমাকে সরি বললেন? ঠিক শুনলাম তো? ফারাজ দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে আবারও বলল, হ্যাঁ সরি। এখন শুনতে পেয়েছ? রুশদি এবার একটু হেলান দিয়ে বসে বলল, মুখে জয়ের হাসি। হ্যাঁ, এবার স্পষ্ট শুনেছি। মেজাজটা একটু শান্ত হলো। এবার বলুন, কি বলবেন? তুমি আমাকে বিয়ে করবে? ফারাজ সরাসরি প্রশ্নটা ছুড়ে দিল। না। বিন্দুমাত্র দ্বিধা না করে রুশদি মানা করে দিল। ফারাজের ভেতরটা অপমানে রিং রিং করে উঠল। সে আজ নিজের স্বভাবের বাইরে গিয়ে প্রথম কারোর সাথে এত নমনীয় সুরে কথা বলছে, আর এই মেয়েরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। সে মুখে চেয়ে সে তবুও দমে গেল না। ধৈর্য ধরে ফারাজ বলল, একটু ভেবে দেখো, সব জায়গায় আমি আমার দামি ব্রেনটা খরচ করি না। রুশদি সপাট জবাব, ব্রেন থাকলে তো ইউজ করবে, বেয়াদব মেয়ে। ফারাজ মনে মনে গালমন্দ করল, মুখে শুধু বলল, দেখো, আপনাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ফারাজ এবার মরিয়া হয়ে উঠল, আমার কথাটা তো শোনো। আমি কানে একটু কম শুনি। রুশদি বোঝার চেষ্টা করো। দেখুন, আমার ম্যাট্রিক্সের স্যার সবসময় বলতেন আমি নাকি একটু কম বুঝি, সুতরাং আপনার কথা বোঝার ক্ষমতা আমার নেই। ফারাজ নিজেকে শান্ত রাখতে আপনার চেষ্টা করে বলল, দেখো, তুমি আমাকে যেমনটা ভাবছো আমি কিন্তু আসলে তেমন নয়। রুশদি চোখ বড় বড় করে বলল, কেন, আপনি কি থার্ড জেন্ডার? ফারাজের ধৈর্যের বাত এবার চির ধরল, তুমি কিন্তু লিমিট ছড়াচ্ছ। রুশদি নির্লিপ্ত স্বরে বলল, আমি লিমিট ছড়ানোর পর আপনার সাথে কথা বলা শুরু করেছি, তাই বলে লাভ নেই। ফারাজ কিছু বলতে গেলে রুশদি আবারও শুরু করলো, আসলে আপনার মতো অহংকারী ছেলেদের আয়নার সামনে দাঁড়ানো উচিত। দেখবেন নিজের চেহারার বদলে যেখানে একটা বিশালাকার ইগো ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনি তো ভাবছেন আপনি হিরো, কিন্তু আমার কাছে আপনার ভ্যালু জিরো। ফারাজ এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, তোর বিয়ের খেতা ফোড়ে। তোর সাথে যতই ভালো ব্যবহার করতে যাচ্ছি তুই ততই আমাকে জ্বালিয়ে মারছিস। শোন ডাইনি, আমি দরকার হলে কলা গাছকে বিয়ে করব, তবুও তোকে কোনোদিন বিয়ে করব না। সামনে থেকে। রুশদিও সমান তালে চেঁচিয়ে উঠল, আমিও রাস্তার কোনো পচা মোলাকে বিয়ে করব, তবুও আপনার মতো অসভ্যকে বিয়ে করব না। তোর সাথে ওই রাস্তার মূলা গাজরে মানায়, এই ফারাজ খান নয়। ফারাজ রাগে কাঁপতে কাঁপতে বলল, ইউ। রুশদি আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে চাচ্ছিল। ফারাজ তর্জনী উঁচিয়ে গর্জে উঠল, তোর গোষ্ঠী ইউ। তোর মতো তেরা মেয়েকে আমি 2 টাকায় গুনি না। পুরো রেস্টুরেন্ট মানুষ তখন অবাক হয়ে তাদের এই দক্ষজঙ্গ কাণ্ড দেখছে। ঢাকায় ব্যস্ত শহরে এক অভিজাত রেস্টুরেন্ট। বাইরে রাজপথে গাড়ি হেডলাইন, তীব্র আলো আর হর্নের কান ফাটানো আওয়াজ। রেস্টুরেন্টের ভেতরেও শোনা যাচ্ছে মৃদু হলুদ বা আলো। চারপাশটা বেশ সুন্দর লাগছে। এর মাঝে মুখোমুখি রাইমা খান ও রুশদি। রাইমা খানের চোখে মুখে আভিজাত্যের ছাপ, আর রুশদি রাইমা খানের সামনে নিজেকে ভদ্র মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে। দুপুরের ঘটনায় ফারাজ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে রাইমা খানকে সব বলেছেন। ছেলের এই রুদ্ধমূর্তি দেখে রাইমা খান স্থির থাকতে পারেননি। তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে এলেন এই মেয়েটির সাথে সরাসরি কথা বলবেন। কেন সে ফারাজের মতো সুপাত্রকে বারবার প্রত্যাখ্যান করছে তা জানা দরকার। কিন্তু সন্ধ্যায় রুশদির মুখোমুখি বসে রাইমা খান কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। মেয়েটি শান্ত চাহনি আর মার্জিত আচরণ তাকে মুগ্ধ করেছে, তবে কেন সে ফারাজের সাথে এমন করেছে? ভেঙে ভাঙার জন্য কি এত অভিনয়? রাইমা খান কফের কাপে শেষ চুমুক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, রুশদি, আমার ছেলেকে নিয়ে তোমার কোনো অভিযোগ থাকলে বলতে পারো। রুশদি দীর্ঘক্ষণ টেবিলের এক কোণে দৃষ্টি নিবদ্ধ করেছিল। রাইমা খানের কথা সে ধীরে ধীরে মাথা তুলল। তার কণ্ঠস্বর বিকেলের জরা পাতা শব্দের মতো মৃদু এবং করুণ শোনালো। সে নিচু সুরে বলল, না আন্টি, ওনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। তিনি যথেষ্ট ভালো মানুষ। তাহলে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? রুশদি এবারও মাথা নিচু করে নিল। তার দীর্ঘ চোখের পাতাগুলো যেন অশ্রুর ভার সইতে না পেরে নুয়ে পড়েছে। সে স্থিরভাবে বলল, না আন্টি, আপনি ভুল ভাবছেন। তেমন কোনো কারণ নেই। আসলে আমি এই মুহূর্তে বিয়েটাই করতে চাচ্ছি না।
রাইমা খান কিছুটা অধৈর্য হয়ে জানতে চাইলেন কারণটা কি। ফরাজের মতো ছেলে তো বারবার তোমার দ্বারে আসবে না। রুশদি দীর্ঘশ্বাস ফেলে তার ভেতরের পাথর চাপা কষ্টকে বের করে আনলো। কম্পিত ঠোঁটে বলল, আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা আর বাঁচবেন না। কথাটা শুনে রাইমা খান কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। বিস্ময় ভরা চোখে তাকিয়ে তিনি বললেন, আমি যতটুকু জানি তোমার বাবার সাথে তোমার সম্পর্ক খুব একটা মধুর নয়। এই যে তোমার মা তোমার কপালটা ফাটিয়ে দিল, তোমার বাবা তো নিশ্চয়ই প্রতিবাদ করেননি। তোমার চেয়ে তোমার সৎ মায়ের প্রতি তার টান বেশি। তোমার বিয়ে হলে তো তিনি বরং খুশি হবেন। মরার প্রশ্ন আসছে কোথা থেকে। রুশদি এবার রাইমা খানের দিকে অপলক দৃষ্টিতে তাকালো। তার চোখে যেন অতীতের ধুলা জমা স্মৃতির মিছিল ভেসে উঠল। তার চোখের কোণে জমে থাকা জল কি চিকচিক করছে। একটু সময় নিয়ে সফলতে শুরু করলো সে, আন্টি, আমার সৎ মা মানুষ নন, তিনি একজন জঘন্য লোভী মানুষ। আমি বাড়িতে আছি বলে বাবা আজও অন্তত দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারছেন। আমি না থাকলে অযত্নে আর অবহেলায় তিনি না খেয়ে মারা যাবেন। আমি নিশ্চিত জানি নাহিদা বেগম তাকে কোনোদিন নিজের হাতে রান্না করে খাওয়াবেন না। তিনি প্রচণ্ড লোভী এক মহিলা। শুধু টাকার জন্য আমার বাবাকে বিয়ে করেছেন। ব্যবসায় লস করায় এখন বাবার প্রতি তার ব্যবহার রূঢ়। আজ আমাকেও টাকার জন্য আপনার ছেলের সাথে তুলে দিতে চাইছেন। কাল যদি আমার বাবার চেয়ে আরও বিত্তমান কাউকে পান, তবে বাবাকে ছেড়ে যেতেও তিনি দ্বিধাবোধ করবেন না। রুশদির গলা স্বর কিছুটা বুঝে এলো, তবুও সে থামল না। আর আমার বাবা, তিনি তো ওই মহিলার কাছে মোহে অন্ধ। এক প্রকার পাগলে বলা চলে। বউ যদি আজ তাকে বলে নিজের কিডনি বিক্রি করে টাকা এনে দিতে, তিনি বোধহয় সেটাই করবেন। এই পৃথিবীতে আমি ছাড়া বাবার আর কোনো আপনজন নেই। তিনি আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমার 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 শরীরে তো তার রক্ত বইছে। এই অসহায় লোকটাকে আমার এক নরপিশাচের হাতে একা ফেলে দিয়ে আমি নিজের সুখের কথা চিন্তা করতে পারি না, আন্টি। আমি তাকে একা ফেলে যেতে পারবো না। বাবা না বাসলেও আমি তাকে বড্ড বেশি ভালোবাসি। রাইমা খান নির্বাক হয়ে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। তার মনে হলো এই মেয়েটিকে নিজের জীবন তুচ্ছ করে এক স্বার্থপর বাবার কথা ভাবছে। সে তো সাধারণ কোনো মেয়ে নয়, নিজে এক অন্যরকম ত্যাগের প্রতিচ্ছবি। রাইমা খান রুশদির কথা শুনে এতটুকু বুঝতে পারলেন বাবার প্রতি তার ভালোবাসা কতটা গভীর। বাবা যেমনই হোক না কেন, তার প্রতি রুশদির ভালোবাসা সীমাহীন। রাইমা খান রুশদির এই ভালোবাসা দেখে কিছুটা সঞ্চয়ে বললেন, কিন্তু রুশদি, তোমার বাবা কি তোমাকে ঠিক যতটা ভালোবাসেন ততটা তুমি তাকে ভাসো? রুশদির মুখে হালকা বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে বলল, বাবাকে ভালো না বেসে থাকতে পারি না। মাঝে মাঝে খুব রাগ হলেও বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তিনি যখন মা বলে ডাকেন, তখন মনে হয় বাবা চাইলে নিজের কলিজাও বের করে দিতে পারে। আমার বাবা ছাড়া আমার আপন আর কেউ নেই। তিনি যতই খারাপ হোক না কেন, আমি তাকে ঘৃণা করতে পারি না। জানেন কেন? আগের কথাগুলো মনে পড়ে। এখন বাবা যেমনই হোক না কেন, আগে তো এমন ছিলেন না। আমার কিছু হলে পাগল হয়ে যেতেন। ঘুম না এলে সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতেন। কিছু চাওয়ার আগে হাজির করে দিতেন। সে বাবা বদলে গেলেও তার ভালোবাসাগুলো আজও আমার হৃদয়ে গেঁথে আছে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। রাইমা খান রুশদির দিকে তাকিয়ে সরাসরি বললেন, তোমার বাবাকে আমি যতটা চিনেছি, তুমি যা বলেছ তা সত্যি। তোমার সৎ মা যদি টাকার আবদার করে, তবে তোমার বাবা কিডনি বিক্রি করেও টাকার ব্যবস্থা করে দেবেন। তেমনি তোমার সৎ মায়ের কথা রাখতে তোমাকে বিক্রি করতেও তিনি হয়তো পিছুপা হবেন না। আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি, তাই সরাসরি বলছি, এই বিয়েটা হলে তুমি এবং তোমার তথাকথিত স্বার্থপর বাবা দুজনেই সুখে থাকবে। রাইমা খানের কথায় রুশদি খারাপ লাগলো, এটাই বাস্তব। সে চুপ করে রইল। রাইমা খান বুঝতে পারলেন রুশদির মনের অবস্থা। এত অল্প বয়সে এমন পরিস্থিতি থেকে মেয়েটিকে নিজেকে অনেক সামলে রেখেছে। বয়সের তুলনায় অনেক ম্যাচিউরড হয়েছে সে। যে বাবা তাকে নিয়ে ভাবে না, তার বিয়ে হয়ে গেলে সে খেতে পারবে না, তা নিয়ে মেয়েটা চিন্তিত। রাইমা খান রুশদির টেবিলের উপর রাখা ডান হাতটা ধরল। সেটা ছিল ভরসার হাত। তিনি বললেন, আমার ছেলেটা অনেক ভালো রুশদি, একটু জেদি, কিন্তু ওর জেদের জন্য তুমি পারফেক্ট। ওকে এক গুয়ের সাথে থেকে কেউ পারে না। যেখানে তুমি এখনই ওর অবস্থা নাজেহাল করে দিয়েছো। ওর অগোছালো জীবনটা তুমি চাইলে গুছিয়ে দিতে পারবে। সাধারণ মেয়ে হলেও ওর উপর কথা বলতে পারবে না, কিন্তু তুমি পারো। তোমার কেমিস্ট্রিটা আমার ইট পাটকেলের মতো। রাইমা খানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রুশদিও কিছুটা অনিচ্ছার শর্তে মৃদু হাসল। তারপর অভিযোগের সুরে বলল, আপনার ছেলে কিন্তু বড্ড ঝগড়াটে। রাইমা খান তৎক্ষণাৎ জবাব দিলেন, তুমিও তো কম যাও না বাপু, সে আমাকে সব বলেছে। ভদ্রমহিলার অকপট স্বীকারোক্তিতে রুশদি খানিকটা লজ্জা পেল। সেই বিব্রত ভাব কাটাতে সে মৃদু হেসে কফির কাপে চুমুক দিল। শোনো রুশদি, রাইমা খান শান্ত গলায় বলতে শুরু করলেন, আমাদের লাইফটা অনেক ছোট।
আমরা হরহামেশা আমাদের লাইফের জন্য ভুল সিদ্ধান্ত নিই। আমরা প্রায় বর্তমানে মোহে আগামীকে হারিয়ে ফেলি, কখনো কখনো আবেগের বশবর্তী হয়ে এমন পথে পা বাড়ায় যা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ফিউচারে। কিন্তু রুশদি মনে মনে মানুষ হিসেবে ভুল করা আমাদের স্বভাব। সবচেয়ে বড় ভুল সেটা নয় যা আমরা করে ফেলি, বরং সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আমরা হয়তো সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু প্রতিটি ভুল সিদ্ধান্ত আমাদের নতুন করে চিনতে শেখায়, কাকে বিশ্বাস করতে হয় আর কোন পথে হাঁটলে নিজের শান্তি খুঁজে পাওয়া যায়। দিন শেষে আমাদের নেওয়া সিদ্ধান্ত এই যোগফলে আমাদের জীবন। রুশদি খুব মনোযোগ দিয়ে রাইমা বেগমের কথাগুলো শুনছিল। 45-এ ছুঁই এক নারী, অসম্ভব গুছিয়ে কথা বলে। তার ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য আছে। পরনে মিষ্টি রঙের শাড়িটা নিখুঁতভাবে কুচি করে দিয়ে পরা, মাঝখানে সিঁথি করা চুলে ছিমছাম খোপা, চোখে টানা কাজল। রুশদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মানুষটা তার কথাবার্তা দুটোই ভীষণ পরিপাটি। এরই মাঝে রাইমা খান কৌতুক মেশানো কণ্ঠে বলেন, ভয় পেও না, আমি কিন্তু একদম শাশুড়ি ম্যাটেরিয়াল আছি বস। রাইমা খানের কথা শুনে রুশদি আর হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠল সে। মেয়েটার হাসি মারাত্মক সুন্দর, ঝর্ণা স্বচ্ছ জলের মতো সে হাসি, মুক্তার দানার মতো শুভ্র দাঁতের ঝিলিকা, চোখের কোণে জমে থাকা হাসির রেখা তাকে এক মায়াবী রূপে দান করলো। হাসি থামালে রাইমা খান প্রশ্ন করলেন, কী ভাবলে তবে, তোমার মত কি? রুশদি সরাসরি রাইমা খানের চোখের দিকে তাকালেন, তারপর নীরব কণ্ঠেও বললেন, আমার বাবাকে একা ফেলে যেতে পারবো না। রাইমা খান পরম মমতায় রুশদির মাথায় হাত রাখলেন, স্নিগ্ধ হেসে বললেন, ঠিক আছে, এখন বাসায় যাও, সময় নিয়ে দেশ সুস্থে ভাবো, আমার নাম্বারটা নিয়ে যাও, যদি মত বদলাও তবে ফোন করো। রুশদি অপলক তাকিয়ে রইল রাইমা খানের দিকে। মহিলাটির সান্নিধ্যে কেমন যেন এক মা ভাব মিশে আছে। সন্তান অন্ধকারে পথ হারিয়ে ফেলে মা যেমন প্রদীপ হাতে এসে পথ দেখান, রাইমা খানকেও ঠিক তেমন মনে হচ্ছে। আজ রুশদির মা বেঁচে থাকলে হয়তো তিনিও তাকে এভাবে আগলে ধরতেন, দেখিয়ে দিতেন সঠিক কোনো পথ। অলস এক বিকেল, জানলার পর্দা ঢেলে আসা রোদে ফারাজ নিজের ঘরে রেসিং গেমে বুঁদ হয়ে আছে। পাশে বসে ছোট শের মনোযোগ দিয়ে ট্যাবে কার্টুন দেখছে। দুজন মহাব্যস্ত নিজ নিজ কাজে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় দেখা দিল এক ছায়া। পা টিপে টিপে ঘরে ঢুকলো ফারাজের ছোট ভাই শাহানান খান, যাকে সবাই ভালোবেসে শান বলে ডাকে। শানের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বাবা শেহজাদ খান ওকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু কাউকে কিছু না জানিয়ে আজ সে হঠাৎ দেশে হাজির। কানে এসেছে বড় ভাইয়ের বিয়ের খবর। সেই খবর নিয়ে সে আজ সোজা হাজির হয়েছে ফারাজের ঘরে। ফারাজের কানে হেডফোন গুছে টিভি স্ক্রিনে স্টারিং ঘোরাতে ব্যস্ত। শান নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে হুট করে ফারাজের কান থেকে হেডফোনটা টেনে সরিয়ে দিল। চমকে উঠে গাড় বাঁকিয়ে তাকালো ফারাজ। ছোট ভাইকে সামনে দেখে বিস্ময়ের তার ভ্রু কুঁচকে গেল। বিস্ময়ের সামনে নিয়ে গভীর করে ফারাজ শুধালো, তুই বাড়ি আসলি কখন? ড্যাড জানে? শান সেসব উত্তর দেওয়ার ধার ধারল না, বরং গালভরা হাসি নিয়ে খিক করে হেসে বলল, তোমাকে নাকি হবুভাবে রিজেক্ট করে দিয়েছে, সত্যি নাকি ভাইয়া? মুহূর্তে ফারাজের মুখের ভঙ্গি পাল্টে গেল। আত্মসম্মানের গা লাগায় চটা গলা জবাব দিল, কে বলছে তোকে এসব আজে বাজে কথা? এই ফারাজ কি এত সস্তা যে একটা সাধারণ মেয়ে তাকে রিজেক্ট করবে? আমি ওই মেয়েকে রিজেক্ট করেছি বুঝেছিস? শান পাক্কা খবর নিয়ে এসেছে, এসব পুজুম বাজুম বুঝে আর নিবে না। শান টিপ্পনি কেটে বলল, ভাইয়া পাট নিও না তো, আমি সব খবর জেনে এসেছি। কচু জানিস তুই, আমার রুম থেকে যা এখন। ফারাজ প্রায় ধমক দিয়ে উঠল। শান বাইরে ধমক গায়ে না মেয়েকে বিছানায় বসে থাকা শেরের দিকে এগিয়ে গেল। শের এতক্ষণে কাঠুরে মগ্ন ছিল। হঠাৎ কাউকে সামনে দেখে মাথা উঁচু করে তাকালো। শান চাচুকে দেখতে পেয়ে তার কচি মুখটা এক চমৎকার হাসিতে ভরে উঠল। মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়ল শানের উপর। শানও হেসে তাকে দুহাত শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ যাযাবাসীদের এই নীরব ভালোবাসা পালা চলল। তারপর শানের গলা ছেড়ে বিছানায় উঠে দাঁড়ালো সে। আদো গলা জিজ্ঞেস করলো, তুমি কখন আসলে চাচ্চু? শান হাতের 5 আঙ্গুল মেলে ধরে বলল, এই তো মাত্র 5 মিনিট আগে। সে এবার শানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, দাদু জানে? শান নাটকীয় ভঙ্গিতে ফিসফিস করে উত্তর দিল, জানে না। সে চোখ বড় বড় করে বলল, তবে তো তোমার খবর আছে দাদু, এবার তোমার পিটানি দিয়ে একদম চাটনি বানিয়ে ফেলবে। শান হাসতে হাসতে বলল, নো প্রবলেম, চাটনি তো তোর খুব পছন্দ, তুই না ইয়াম ইয়াম করে খেয়ে নিস। সে হাসি দিয়ে চাটনি খাওয়ার অভিনয় করে বলল, ইয়াম ইয়াম ইয়াম। ছোট শেরের কথা শুনে শান হেসে কুটিপাটি হলো। শেরের কথা কপাল আর গালে গোটা 5 চুমু খেয়ে তাকে আবার বুকে টেনে নিল সে। ঘরটা ভেসে গেল দুই দুষ্ট মিষ্টির খুনসুটিতে। ফারাজ আর চোখে চাচাপাচি দাঁড়িয়ে ভালোবাসা দৃশ্যটি দেখছিল। শেরের ছোট পৃথিবীতে বাবার পরে যদি কাউকে বেশি ভালোবাসে তা হলো শান। শানও এই ছোট্ট মানুষটাকে ভীষণ ভালোবাসে। কোথাও বের হলে শেরের জন্য উপহার আনাটা শানের কাছে অনেকটা অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছে।
বিগত 6টা মাস শান দেশের বাইরে ছিল। প্রতিদিন নিয়ম করে কয়েকশোবার ফোন করে সে খোঁজ নিয়েছে। ওদের এই আত্মার টানটা দেখে ফারাজ মাঝে মাঝে অবাক হয়। ম্যাথমেটিক্স ক্লাস চলছে, লুৎফর স্যার ব্ল্যাকবোর্ডে খড় শব্দে জটিল সব সমীকরণ কষে যাচ্ছেন, কিন্তু রুশদির মন সেখানে নেই। সে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে আছে। একদম শেষ বেঞ্চে বসায় স্যার তাকে দেখতে পাচ্ছে না। লাস্ট বেঞ্চে বসার এই এক মজা। রুশদির মাথা সারাক্ষণ রাইমা খানের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে জানে বাবার মায়াজালে আটকে থাকলে তার নিজের কোনো ভবিষ্যৎ নেই। বাবার প্রতি অন্ধ টান, নিজের স্বপ্নগুলো বিসর্জন দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তবুও টান সে কিছুতে উপেক্ষা করতে পারছে না। এক অদ্ভুত দুটানায় তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রুশদি, লুৎফর স্যারের কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠল সে। ভাবনায় সুতো ছিঁড়ে যেতে সে হকচকিয়ে দাঁড়িয়ে পড়ল। স্যারের চোখের দিকে তাকিয়ে তার বুকটা ধক করে উঠল। নিশ্চয়ই তার অমনোযোগ ধরা পড়েছে গেছে। লুৎফর স্যার এই কলেজের সবচেয়ে রাগী শিক্ষক হিসেবে পরিচিত। তার ক্লাসে কেউ অন্যমনস্ক থাকলে তাকে চরম শাস্তি পেতে হয়। স্যারের রক্তিম চেহারার দিকে তাকিয়ে রুশদির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে ঢোক গেলে কাঁপা কাঁপা গলায় বলল, জি জি স্যার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লুৎফর স্যার হঠাৎ হো হো করে হেসে উঠলেন। বিদ্রুপের হাসি নাকি আনন্দের তা বোঝার আগে স্যার প্রশ্ন করলেন, তুমি বিবাহিত রুশদি? আর তোমার বাচ্চাও আছে? কই, আগে তো কখনো বলনি। স্যারের কথা শেষ হতে না হতে পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে গেল। সবাই কৌতূহলী ও বিস্ময় বলা চাউনি এখন রুশদির উপর। সে নিজেও যেন 250 ভোল্টের বিদ্যুৎ শক খেল। অবিবাহিত একটা মেয়ে ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে শুনছে সে নাকি বিবাহিত এবং তার একটা সন্তানও আছে, মাশাআল্লাহ। বিয়ের আগে সে মা হয়ে গেল। বিস্ময়ের ঘোর কাটিয়ে রুশদি নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই ক্লাসের কাছ থেকে ছোট্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো, হেই মম, হোয়াটসঅ্যাপ। মুহূর্তে ক্লাসে সবার চোখ দরজার দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়ে আছে পুস্কর সেন, তার মুখে একটা চিলটে দুষ্ট মিষ্টি ভরা হাসি। ছেলের কণ্ঠস্বর শুনে রুশদি দরজার দিকে তাকিয়ে দ্বিতীয় দফায় বড়সড় একটা ঝটকা খেলো। এ পিচ্ছি এখানে এলো কি করে? আর এসে যেভাবে সবার সামনে ওকে মম বলে ডাকলেন, তাতে রুশদির মান সম্মানের 12টা বেজে গেছে। লজ্জায় আর অস্বস্তিতে মাথা গরম হয়ে উঠল ওর। ক্লাস থেকে দ্রুত বের হওয়ার জন্য পা বাড়াতে এক সহপাঠী টিপ্পনি কেটে বলে উঠল, তুই যে বিবাহিত রুশদি, আগে তো কখনো বলনি। রুশদি না থমকে দাঁত চেপে জবাব দিল, বিশ্বাস কর আমি এইমাত্র জানলাম। রুশদি দ্রুত পায়ে ছেলের কাছে পৌঁছালো। ছেলেটাকে আজ সবার সামনে ওর মান সম্মানের চাটনি বানিয়ে ছাড়লো। সে নিচু হয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় শেরকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো শের? শের সোজা হয়ে লুৎফর স্যারের দিকে তাকিয়ে বিনীত বলল, স্যার আমি কি একটু আসছি? স্যারও সম্মতি জানানো রৌদ্রে ক্লাস থেকে বের হয়ে আসলো। করিডোরে বের হয়ে রুশদি শেরকে নিজের সামনে দাঁড় করালো। হাত নিয়ে কড়া গলায় জবাব দিল, এবার বলো তুমি এখানে কেন এসেছো? সে দাঁত বের করে হাসলো, তারপর পাশের একজনকে ইশারা করে বলল, জিঙ্কু তোমার সাথে দেখা করতে এসেছে। রুশদি বুক কুঁচকালো, জিঙ্কু? কে জিঙ্কু? ভাবি, এই যে আমি জিঙ্কু। করিডোরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক নিজের দিকে ইশারা করে বলে উঠল। রুশদি সরু চোখে তার দিকে তাকালো। মনে মনে ভাবলো, এ আবার কোন খ্যাতের মূলা? একে তো আগে কখনো দেখেনি। শান এবার রুশদির সামনে এসে দাঁড়ালো এবং একটা বড় করে সালাম দিয়ে বলল, ভাবি আমি শান। কে আপনি? আর ভাবি, আমাকে ভাবি ডাকছেন কেন? রুশদি বিরক্ত হয়ে প্রশ্ন করলো। শান জবাব দিল, আমি আপনার একমাত্র দেবর শাহনান খান। খান পদবি শুনে রুশদি বুঝতে পারলো এই ছেলে নিশ্চয়ই ফারাজের ছোট ভাই। রুশদি শুকনো গলায় বলল, তাতে কি আমি কি করব? শান একটু হেসে বলল, শুনলাম আপনি নাকি বড় ভাইকে রিজেক্ট করে দিয়েছেন। কোন সেই মহেশে নারী যে ফারাজ খানকে না বলা সাহস রাখে? তাকে এক নজর দেখতেই চলে এলাম। রুশদি এবার চরম বিরক্ত হয়ে বলল, দেখা তো হলো, এখন দয়া করে যান এখান থেকে। এটা আমার কলেজ, এখানে আমার একটা আলাদা মান সম্মান আছে, সেটা আর ডুবাবেন না প্লিজ। ওকে শের, চলো। শান মাথা নেড়ে সায় দিল। তবে সে যাওয়ার আগে রুশদির দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলো, তুমি একটু নিচু হও তো। রুশদি একটা বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে নিচু হলো। মুহূর্তে শের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখে নিয়ে ফিসফিসিয়ে বলল, লাভ ইউ মম, উম্মা। বলে রুশদি নরম গালে একটা কড়া করে চুমু বসিয়ে দিল। রুশদি কিছু বুঝে ওঠার আগে সে খিলখিল করে হাসতে হাসতে শানের হাত ধরে লাফাতে লাফাতে করিডোর দিয়ে চলে গেল। রুশদি স্তব্ধ হয়ে গেল। হাত দিয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। ছেলেটা অদ্ভুত। ওর এই নিষ্পাপ ভালোবাসা যেন এক নিমেষে রুশদির সব বিরক্তি ধুয়ে মুছে দিল।
মাতৃহীন এক শিশুকে অবলীলায় এক অপরিচিতাকে মা ডেকে তার আঁচলে আশ্রয় খুঁজছে। এই দৃশ্যটা রুশদির হৃদয়ে কোনো এক কোণে চিনচিন এক বেদনা জন্ম দিল। ছেলেটার জন্য অদ্ভুত এক মায়া আর হাহাকার তার বুকের ভেতর দলা পাকিয়ে এলো। ওর এই ছোট্ট বুকটা হয়তো সারাক্ষণ এভাবেই একটু মায়ের স্পর্শের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। রাত বাড়ার সাথে সাথে রুশদির ব্যস্ততা পাল্লা দিয়ে বাড়ে। নাহিদা বেগম ফরমায়েশের অত্যাচারটা ইদানিং যেন সীমা ছাড়িয়ে গেছে। রুশদি একটু বই নিয়ে বসলে ওনার হাজারটা নাটক শুরু হয়। কখনো মাথা ব্যথা, কখনো পা ব্যথা, পা টিপে দেওয়া থেকে শুরু করে অবলায় রান্না বসানো, সবটা যেন রুশদিকে তটস্থ রাখার জন্য। রুশদি মাঝে মাঝে ইচ্ছে করে ওই মহিলার গলাটা টিপে দিতে, কিন্তু পরক্ষণে বাবার মুখটা মনে পড়তে সব রাগ জল হয়ে যায়। রুশদি মুরগির মাংস রান্না করে রেখেছে, এখন গাম জড়িয়ে রুটিগুলো সেকেছে। সবাই যখন ডাইনিং টেবিলে রাতের খাবার নিয়ে খোশ গল্পের মতো, রুশদি তখন একা হাতে রান্নাঘরের হাঁড়ি পাতিল মাজছে। খিদের জ্বালা পেটটাও কামড়াচ্ছে, ওর শরীরটা ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে। রান্নাঘরের দরজা দিয়েও একবার ডাইনিং টেবিলের দিকে তাকালো। সবাই খুব আয়েশ করে গরম গরম রুটি আর মাংস দিয়ে তৃপ্তি ভরে খাচ্ছে। বাবার দিকে তাকিয়ে রুশদির বুকটা হু করে উঠল। সবার সাথে দিব্যি বাবা গল্প করতে করতে খাচ্ছেন, অথচ একবারও কি মনে পড়লো না তার মেয়েটার কথা? বাড়ির কাজের মেয়ের মতো সে মেয়েটাকে সারাদিন খাটালো, সে কিছু মুখ দিয়ে দিয়েছে কিনা এই সামান্য প্রশ্নটাও বাবার মস্তিষ্কে একবারও খেললো না। নিজের সৎ ছেলে, নিজের নতুন স্ত্রী আর শাশুড়িকে নিয়ে বাবা আজ বড় সুখে, অথচ সেই সুখের বীরে রুশদি যে এক অবহেলিত অস্তিত্ব, অপমানের বিষে ওর মনটা তেত হয়ে গেল। তবে খারাপ লাগছে, এখন অভ্যাস হয়ে গেছে। খারাপ লাগাটা আজকাল বেশি খারাপ লাগে না। আজ কাজ শেষে রুশদি ডাইনিং টেবিলে এসে বসলো। ততক্ষণে সবাই খাওয়া শেষ করে উঠে গেছে। নাহিদা, আনাস আর ওনার মা মিলে ড্রয়িং রুমে বসে আয়াস করে টিভি দেখছেন। রুশদি খাবার পাত্রে ঢাকনা তুলে দেখলো একদম শূন্য, অবশিষ্ট কিছুই নেই। কেবল তার তলায় সামান্য জোল আর কিছু এঁটো থালা বাসন পড়ে আছে। ওর হাত পা রাগে কাঁপতে শুরু করলো। বুঝতে পারলো নাহিদা বেগম ইচ্ছে করে রুশদিকে অবুক্ত রাখার পরিকল্পনা করেছেন। বাবার চোখের সামনে এমন অন্যায় অত্যাচার সহ্য করাটা অসহ্য হয়ে উঠেছে ওর কাছে। শুধু বাবার কথা ভেবেও চুপ করে আছে, কিন্তু আর যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে রুশদি নিজের খিদের চেয়েও বেশি অনুভব করলো এক গভীর একাকিত্ব। এই বাড়িতে সে যেন এর থেকেও নেই। রুশদি শূন্য বাতিলটার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস পেল। পেটে ক্ষুধা যেন হৃদয়ের হাহাকার কাছে হার মানছে। ঝাপসা চোখে সে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো, যেখানে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে, অথচ এই হাসির রাজ্যে সে যেন এক পরিত্যক্ত। রুশদির খুব ইচ্ছে করলো চিৎকার করে বাবাকে বলতে, বাবা, আমি কি এই বাড়ির কেউ না? আজ শেষে আমার জন্য কি এক টুকরো রুটিও জুটবে না? কিন্তু কথাগুলো গলার কাছে তলা পাকিয়ে এলো। চোখের কোণে এক ফোঁটা নোনার জল জমা হলো, যা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেললো। ক্ষুধার চেয়েও রুশদির ভেতরে অনেক কষ্ট, রাগটা তীব্র হলো। সে কষ্ট করে নিজের রাগ দমিয়ে রাখলো, পাথরের মতো স্থির হয়ে বসে রইল। ঠিক সেই মুহূর্তে ডাইনিং টেবিলে পানি খেতে এলো নাহিদা। রুশদি শান্ত অথচ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, আমার খাবার কোথায়? নাহিদা গ্লাসে পানি ঢালতে ঢালতে নির্লিপ্ত মুখে বলল, খাবার কোথায় মানে? শেষ হয়ে গেছে। মানে কি? আমি কি খাবো না তবে? রুশদির কণ্ঠস্বরে এবার খুব ফুটে উঠল। নাহিদা এক চুমুক পানি খেয়ে অবহেলার স্বরে বললেন, সবাই খেয়ে ফেলেছে, তুই এখন মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নে, না হলে নতুন করে ভাত রাঁধ। এবার আর নিজেকে সামলাতে পারল না রুশদি। সে চিৎকার করে বলে উঠল, মজা করছেন আমার সাথে? রাতে 1টা বাজে, এখন আমার কি ক্ষুধা লাগে না? আমার কি পেট নেই? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে এখন খেতে বসলাম, তখন বলছেন খাবার নেই। আমার বাঘের খাবারটা কি আলাদা করে রাখা যেত না? আমি কি এখন এই মাঝরাতে মুড়ি খেয়ে থাকবো? রুশদির চিৎকারে নাহিদা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। মুখ ঝাপটা দিয়ে বলেন, তুই আমার উপর চড়া করার কথা বলছিস? তোর সাহস তো কম না। খেতে মন চাইলে নিজে রেঁধে খা, না হলে পানি খেয়ে ঘুমিয়ে যা, আমাকে বিরক্ত করবে না। রুশদি এবার করুণ চোখে ড্রয়িং রুমের দিকে তাকালো। বাবা সেখানে আয়েশ করে বসে টিভি দেখছেন। রুশদির কান ফাটা চিৎকার নিশ্চয় তার কানে পৌঁছেছে, অথচ তিনি পাথরের মতো নির্বিকার। রুশদি চিৎকার করে বলল, আব্বু, তুমি কি কিছু বলবে না? অনাস হক অত্যন্ত বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকালেন। কোনো মমতা ছিটে ফোটাও নেই সেই দৃষ্টিতে। তিনি রুক্ষ গলায় বললেন, তোর মা তো বললোই ভাত নেই, ক্ষুধা লাগলে রান্না করে খা, চিল্লাচিল্লি করছিস কেন? আব্বু, এক বুক হাহাকার নিয়ে আর্তনাদ করে উঠল রুশদি। বাবার এমন নির্দয় আচরণ তার কলিজায় তীরের মতো বিঁধল। নাহিদা এবার আগে ফুঁসে উঠলেন, তোর আব্বু আমাকে কি বলবে শুনি? তুই দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস, তোর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। বলেই তিনি আশেপাশে রুশদিকে মারার জন্য কিছু খুঁজতে লাগলেন। শেষমেশ রান্নাঘরে একটা রুটি বেলার বেলুনি হাতে নিয়ে রুশদিকে আঘাত করতে শুরু করলেন। রুশদির প্রথমে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার দৃষ্টি হঠাৎ আটকে গেল বাবার দিকে। হানাসক নির্বিকারভাবে টিভির পর্দা তাকিয়ে আছে। নিজের মেয়েকে চোখের সামনে সৎময়ভাবে মারছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। রুশদি হঠাৎ শান্ত হয়ে গেল। সে বাধা দেওয়া বন্ধ করে দিল।
ছিল। নাহিদের প্রতিটি আঘাত তার পিঠে নয়, তা যেন তার বাবার প্রতি জমে থাকা শেষ মায়াটার উপর পড়েছে। নাহিদ এসে অবশেষে মাকে থামালো, কিন্তু আনাস হক তখনও শান্ত। ঠিক সেই মুহূর্তে বাবার প্রতি রুশদির হৃদয়ে এক চরম ঘৃণার জন্ম নিল। এই লোকটার মায়ার জন্য সে তার উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিতে চেয়েছিল। নিজের উপর ধিক্কা জন্মালো ওর। রুশদি বুঝতে পারল সে এক ভুল মানুষের যে পেছনে আবেগের অপচয় করেছিল। যে বাবা তার সন্তানকে রক্ষা করতে পারে না, সেই বাবার প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকার মানে হয় না। রুশদি দাঁতে দাঁত চেপে মনে মনে সিদ্ধান্ত নিল সে ফারাজকে বিয়ে করবে। এই বন্দিশালা থেকে সে মুক্ত চায়। তারও একটা জীবন আছে, তারও একটা হাসি খুশি থাকার অধিকার আছে। এই পাথরের মায়া চেয়ে ফারাজ খানের ওই জেদি সংসারটা বোধহয় তার অধিক নিরাপদ। রুশদি স্থির চোখে বাবার দিকে শেষবারের মতো তাকালো। এই দৃষ্টিতে তার আর মায়া নেই, আছে কেবল এক বিদকুটির ঘৃণা। সে এবার নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নেবে। আচ্ছা, আমার লেখাটা কি বেশি অগোছালো লাগছে? তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে জানাবে। চলবে। আমাদের রুশদি তো বিয়েতে রাজি হয়ে গেল, তাহলে এবার ডাকো কাজী।